ফাইনালি OnePlus বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে এবং সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে এটা মেড ইন বাংলাদেশ ফোন। এবং শুরুতেই OnePlus কিন্তু দারুণ একটা চমক নিয়ে এসে হাজির হয়েছে আমাদের মধ্যে। দেখুন, একটা ফোনের জাজমেন্ট আমরা কিভাবে করি ওই ফোনের প্রাইস পয়েন্টের উপরে। যদি ফোনের দাম কম হয় এবং অনেক ভালো স্পেক থাকে, ফোনের কোয়ালিটি ভালো হয়, তাহলে তো ডেফিনেটলি আমরা ভালো বলি। আর যদি ফোনের দাম অনেক বেশি হয়, ডেফিনেটলি আমরা সেটা নিয়ে সমালোচনা করি। সেটাই সবসময় কিন্তু আমরা করে আসছি। একটু ভালো করে ভেবে দেখেন, একটা ফোনে ব্যবহার করা হয়েছে Dimensity 6020 প্রসেসর, যেটা 7 ন্যানোমিটারের এবং 5G চিপসেট। ব্যবহার করা হয়েছে Android 14 ভার্সন, সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সেরা একটা UI। 3 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন রয়েছে, 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ, ফুল HD IPS ডিসপ্লে সাথে 391 PPI, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আরও রয়েছে ব্লুটুথ 5.3 IP54 রেটিং, 33 ওয়াট চার্জিং স্পিড সাথে 5000 mAh এর ব্যাটারি এবং স্টেরিও স্পিকার। এরকম স্পেকের একটা ফোনের দাম অফিসিয়ালি কেমন হতে পারে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি এবং নর্মালি আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে কম করে হলেও 20 থেকে 22,000 টাকা দাম কিন্তু হয়ে থাকে এইরকম স্পেক যদি কোনো একটা ফোনে থাকে। প্রাইস পয়েন্ট বিবেচনা করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা একটা 5G ফোন। সবাইকে অবাক করে দিয়ে এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা, হুইচ ইজ কোয়াইট সারপ্রাইজিং ফর আস। বাট আমরা আরো গভীরে যেতে চাই, দেখতে চাই যে এই ফোনের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় কোথায় খুব ভালো ব্যাপার রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। OnePlusকে অনেক অনেক ধন্যবাদ। একটু দেরি হলেও অফিসিয়ালি তারা আমাদের দেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এই ফোনটা আমরা জাজমেন্ট করতে চাই একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে আমরা একটু আলাপ করতে চাই, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। এবং এই ফোনটা কিন্তু আমাদের কাছে খুব নিট অ্যান্ড ক্লিন লেগেছে। OnePlusের নিজস্ব যে ডিজাইন সিগনেচার রয়েছে তার একটা ফিল এই ফোনেও পাওয়া যাচ্ছিল। যথেষ্ট ভালো প্রিমিয়াম ফিল পাবেন এবং আমাদের কালারে স্পেশাল একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। পেছনে তারা গ্লাস ফিনিশ ব্যবহার করেছে এবং এটাতে কিন্তু হাতের ছাপ খুব একটা লেগে থাকে বলে আমাদের কাছে মনে হয় নাই। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো আর প্রত্যেকটা বাটন এবং পোর্টস জায়গা মতো রয়েছে। 3.5mm হেডফোন জ্যাকও পেয়ে যাবেন এবং সারপ্রাইজিংলি তারা এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও দিয়েছে, যেটা আজকাল বেশিরভাগ ফোনে কিন্তু আমরা দেখি যে ইগনোর করছে। ইভেন 24,000 টাকা দামের ফোনেও আমরা দেখেছি যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা দিচ্ছে না। পাশাপাশি এর ক্যামেরা হাউজিং কিন্তু খুবই মিনিমাল, ফলে ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তারা ফোনের বেজেল কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং থিন রাখার চেষ্টা করেছে। তারপরেও আমার অবজারভেশন হচ্ছে উপরের দিকের বেজেলটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে আরেকটু সিমেট্রিক্যাল লুক পেতাম আমরা এই ফোনের কাছ থেকে। মোট দুইটা কালারে এই ফোনটা বাজারে অ্যাভেলেবেল। একটা হচ্ছে সায়ান স্পার্কেল, যেটা আমাদের কালার, ব্ল্যাক সাতিন নামক আরো একটা কালার পাওয়া যাবে। আজকাল 15 থেকে 16,000 টাকা বাজেটের ফোনে কিন্তু আমরা HD+ রেজলিউশন দেখি এবং আমরা রিসেন্টলি 24,000 টাকা দামের একটা ফোনেও HD+ রেজলিউশন দেখেছি। বাট OnePlus এখানেও একটা চমক দিয়েছে আমাদেরকে, আর চমকটা হচ্ছে তারা এখানে ফুল HD ডিসপ্লে ব্যবহার করেছে এবং এই ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, যার সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি। PPI অনেক বেশি হওয়ার ফলে খুব শার্প পিকচার কোয়ালিটি পাবেন। যদিও এর ডিসপ্লের টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 550 নিট, যেটা সর্বোচ্চ 680-তে উঠতে পারে। এর ফলে ডিরেক্ট সানলাইটে এই ফোনটা অপারেট করতে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে। অবশ্য ইনডোর কন্ডিশনে খুব একটা সমস্যা আমাদের চোখে পড়ে নাই। এর ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। সেই সাথে টাচ রেসপন্সিভনেস এবং ভিউইং অ্যাঙ্গেল স্যাটিসফ্যাক্টরি ছিল। সাথে সারপ্রাইজ হিসেবে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। অলরাইট, এবার সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনাটা, সেটা হচ্ছে এটার স্পেক। এখানে তারা ব্যবহার করেছে একটা 5G চিপসেট 7 ন্যানোমিটারের, যেটা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 6020। এই চিপসেটটা সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ। অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে এই চিপসেটটা আসলে স্ন্যাপড্রাগনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আসলে কোনটার সঙ্গে কম্পেয়ার করা যায়। স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটারের একটা প্রসেসর আছে, সেটাও 5G 695। ওইটার সঙ্গে যদি এই চিপসেটের তুলনা করেন তাহলে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি, যদিও স্ন্যাপড্রাগন খানিকটা এগিয়ে থাকবে। এনিওয়ে, এইটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি সবচাইতে কম দামি 5G ফোন। 4GB LPDDR4X র্যাম এখানে ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে UFS 2.2 128GB স্টোরেজ। ওয়েল, প্রাইস বিবেচনায় স্টোরেজ ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হয়েছে যে র্যামটা একটু কম হয়ে গেছে, কারণ আজকাল কিন্তু 4GB র্যাম খুব একটা এনাফ না, কারণ আমরা এখন অনেক বেশি মাল্টিটাস্কিং করি, গেমিং এর সময় অনেক স্ট্রাগল করতে হয় একটু কম র্যাম দিয়ে। সুতরাং আমার মনে হয় OnePlusকে এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত ছিল। তবে আউট অফ দ্য বক্স এতে Android 14 পেয়ে যাবেন, সেই সঙ্গে OxygenOS 14.0। OxygenOS নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। এই মুহূর্তে কিন্তু অ্যান্ড্রয়েড মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট UI। টকিং অ্যাবাউট দ্য আপগ্রেড, আমরা OnePlusের সঙ্গে আলাপ করেছি এই জিনিসটা নিয়ে যে এই ফোনটা যেহেতু কম দামি ফোন, আমরা আপগ্রেড কেমন করতে পারবো বা আপডেট কেমন পাবো। সো তারা আমাদেরকে জানিয়েছে যে সর্বমোট 2টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং
3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। যদি পারফরমেন্সের কথা বলি, ইউআই যথেষ্ট স্মুথ হওয়ার কারণে পারফরমেন্স বেশ ভালোই ফ্লুয়েন্ট পেয়েছি আমরা। যদিও মাল্টিটাস্কিংটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, কারণ হচ্ছে এখানে মাত্র 4 GB র্যাম ব্যবহার করা হয়েছে। তাছাড়া অ্যাপ ওপেনিং টাইমও কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে একটু ধীরে ধীরে হচ্ছে আর কি। অবশ্য র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই ছিল বলতে হবে। OnePlus কিন্তু এই ফোনে 3 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, মানে হচ্ছে আপনি ফোনটা কেনার পরে 3 বছর পর্যন্ত সেই একই রকম পারফর্ম করতে পারবে ফোনটা। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 3,86,234। গিগবেঞ্চে সিঙ্গেল করে 702 এবং মাল্টি করে 1,682 স্কোর এসেছে। 16,000 টাকা প্রাইস রেঞ্জে এটাই কিন্তু সর্বোচ্চ স্কোর, যেটা আমরা খেয়াল করলাম আমাদের এই চার্টেও আপনারা সেটা পরিষ্কার দেখতে পাবেন। আপনাদের মধ্যে যারা AnTuTu স্কোর নিয়ে অনেক বেশি সিরিয়াস, তারা তো এই চার্টটা দেখলে অবাক হয়ে যাবেন, কারণ এই ফোনটা কিন্তু Vivo V23 5G'র স্কোরের প্রায় কাছাকাছি চলে গিয়েছে, যেটা 40,000 টাকা দাম ছিল। ইভেন Honor X9 এ যার দাম 37,000 টাকা, সেটাকে প্রায় ধরে ফেলেছিল। AnTuTu এবং Geekbench-এর স্কোর যদি আমি একটু কম্পেয়ার করি অন্যান্য ফোনের সঙ্গে, তাহলে ডেফিনেটলি এই ফোনটা একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে, কারণ 15,000 টাকায় এত বেশি স্কোর, এত ভালো পারফর্ম করা ফোন কিন্তু আমরা খুব একটা দেখি না। টকিং অ্যাবাউট গেমিং, এই ফোনটা তো একেবারে গেমারদের জন্য স্পেশালি বানানো হয় নাই, তারপরেও যেহেতু এখানে একটা 5G চিপসেট ব্যবহার করা হয়েছে 7 ন্যানোমিটারের, এবং যেটা যথেষ্ট পাওয়ারফুল বলতে হবে এই বাজেটে, সুতরাং আমাদের এক্সপেকটেশন ছিল একটু ভালো গেমিং করা যাবে। এবং আমরা যেটা খেয়াল করেছি, খুব বেশি যে কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাকে সেটা না, কারণ আপনাকে তো বাজেটটাও মাথায় রাখতে হবে। সো বাজেট বিবেচনায় এই মুহূর্তে মার্কেটে যত ফোন অ্যাভেলেবেল রয়েছে তার চাইতে কিন্তু বেশ ভালোই পারফর্ম করছিল এই ফোনটা। অবশ্য কিছু কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, সেটা করারই কথা, বাট ওভারঅল এর কাছ থেকে বেশ ভালোই গেম প্লে আমরা পেয়েছি। যদিও কিছু কিছু জায়গায় একটু ল্যাগ এবং হিকাপের দেখা পেয়ে যাবেন, এবং র্যামের স্বল্পতা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভালো ব্যাপার হচ্ছে তেমন কোনো হিটিং ইস্যু আমরা খেয়াল করিনি, এবং এর যে ব্যাটারি কনজাম্পশন সেটা কিন্তু ডিসেন্ট ছিল। আরো একটা ভালো জিনিস উল্লেখ করতে হয় এখানে, সেটা হলো এই ফোনে জাইরোস্কোপ সেন্সর রয়েছে, এর ফলে বেশ ভালো কন্ট্রোলিং পাওয়া যাবে। সো সব কথা শেষ কথা হচ্ছে যে এই ফোনটা গেমারদের জন্য একেবারে হাইলি রিকমেন্ডেড না, বাট আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মানে পার্ট টাইম গেমিং করেন আর কি, তাহলে আপনার জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে। এখানে তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা সেটআপ ব্যবহার করেছে, কোনো নাম্বার গেম তারা খেলে নাই। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর রয়েছে, সেই সঙ্গে এডিশনাল একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করেছে। ওয়েল, ছবির কোয়ালিটি ভালো, কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট আমরা এটাকে আসলে খারাপ বলতে পারছি না। যদি এই ফোনের দাম অনেক বেশি হতো তখন হয়তো আমরা অনেক বেশি সমালোচনা করতাম। যদিও একটু লাইট হাংরি মনে হয়েছে আমাদের কাছে এই লেন্সটাকে, অনেক বেশি আলো দিতে পারলে বেশ ভালো ছবি পাবেন, যথেষ্ট ভালো ডিটেইলেরও দেখা পাবেন। যদিও এক্সপোজার কন্ট্রোলিং এ মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, শ্যাডো এরিয়াগুলো আসলে খুব বেশি ডিটেল ধরে রাখতে পারে না, অনেক বেশি সফট করে ফেলে। পাশাপাশি কম আলোতে ছবি তুলতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, যেটা হওয়ারই কথা, কারণ ফোনের বাজেটটা আপনাকে মাথায় রাখতে হবে। আর সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার তারা ব্যবহার করেছে, এইটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। সামনে এবং পেছনে 2 ক্যামেরা দিয়েই আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করে দেখেছি, এবং খুব বেশি যে ইমপ্রেসিভ রেজাল্ট পেয়েছি সেটা না, মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, সাবজেক্ট সেপারেট করতে পারে না ঠিকঠাক মতো। সো ওভারঅল বাজেট বিবেচনায় এর ক্যামেরাকে আমাদের ভালোই বলতে হচ্ছে, কিন্তু আপনি যদি অতিরিক্ত বেশি প্রত্যাশা করে ফেলেন, মানে OnePlus-এর ফোন ছবি হবে একেবারে 20-25 হাজার টাকা দামের ফোনের মতো, তাহলে হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে। ভিডিওগ্রাফি করা যাবে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ, এবং স্টাবিলাইজেশন আমাদের কাছে খুব একটা সুবিধার মনে হয় না, আপনাকে ট্রাইপড ব্যবহার করতে হবে অথবা গিম্বেল ইউজ করতে হবে। OnePlus Nord N30 এর আর একটা চমক হচ্ছে এইটার ব্যাটারিতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, এবং বক্সের মধ্যে একটা চার্জারও পাবেন ভাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা তো ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেটেও রিলিজ হয়েছে, সেই ভেরিয়েন্টগুলোতে কিন্তু কোনো চার্জার নাই বক্সের মধ্যে, বাংলাদেশি ভেরিয়েন্টে চার্জারটা দিয়ে দিয়েছে তারা। আর সাথে 5000 mAh এর ব্যাটারি তো রয়েছে, যেটা আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট ইমপ্রেসিভ। আর ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজার হলেও সারাদিন আপনাকে বেশ ভালোই সাপোর্ট দিবে এই ব্যাটারিটা। অন্যান্য কিছু ইস্যু যেমন সেলুলার নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল রিসিপশন, এই সমস্ত প্যারামিটারে আমরা খুব বেশি কমপ্লেন করতে পারছি না। টকিং অ্যাবাউট দ্য লাউড স্পিকার, এখানে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটে খুব একটা দেখা যায় না, এবং কোয়ালিটি ইজ ওকে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। যেহেতু লেফট সাইডের স্পিকারের জন্য ডেডিকেটেড কোনো গ্রিল নাই, মানে এয়ারপিসটাকেই তারা সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করেছে, সুতরাং এখানে 40-60 রেশিওতে আপনি আউটপুট পাবেন। যদিও এই প্রাইস সেগমেন্টে সেটা গ্রহণ করা যেতেই পারে, কি বলেন? ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পাওয়ার বাটনের সঙ্গে, এবং আমাদের টেস্টিং এ মোটামুটি বেশ ভালোই কাজ করেছে, খুব বেশি কমপ্লেন করার সুযোগ নেই। আচ্ছা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সো ফাইনাল ভার্ডিক্ট আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু বাংলাদেশে তৈরি একটা ফোন, যেটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। এখন নামি দামি সমস্ত প্রতিষ্ঠানের ফোন কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং এতক্ষণের আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই প্রাইস সেগমেন্টে অফিসিয়ালি এটা কিন্তু বেস্ট অপশন। ইভেন আমরা একটু আনঅফিসিয়াল মার্কেট ঘাটাঘাটি করে দেখলাম যে আনঅফিসিয়াল মার্কেটে, গ্রে মার্কেট থেকে তো অনেকে ফোন টোন কেনেন, সেই সমস্ত ফোনের চাইতে কিন্তু এটার দাম কম। সুতরাং এইরকম যদি অফিসিয়াল ফোন হয় ভাই, আনঅফিসিয়াল ফোন কেনা তো আমাদের দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনাদেরকে কিন্তু OnePlus-এর অথরাইজ শপ থেকে
ফোনগুলো কিনতে হবে যদি ওয়ারেন্টি ক্লেম করতে চান। এবং একটা অবজারভেশন আমার আছে OnePlus-এর কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভাই এই ফোনের মাত্র একটাই ভেরিয়েন্ট আপনারা মার্কেটে এনেছেন, মানে এর যে র্যাম, মানে 4 GB র্যাম না, এর যে অন্যান্য স্পেক তার সঙ্গে খুব একটা ভালো ম্যাচ করছে না। সো এটার আরেকটা র্যাম ভেরিয়েন্ট রাখা উচিত ছিল, ধরেন 8/256 বা 128 যথেষ্ট ছিল। আপনারা আরও 2000 টাকা বেশি নিয়ে 8 GB র্যামের একটা ভেরিয়েন্ট রাখতেন, যাদের বেশি র্যাম প্রয়োজন তারা কিন্তু সেই ফোনটা ইজিলি পারচেস করতে পারতো। সো আমাদের ভিডিও প্রায় শেষ। আমরা আশা করবো OnePlus এই যে অ্যাগ্রেসিভ প্রাইসিং এটা অব্যাহত রাখবে এবং আরও ভালো ভালো ফোন, স্পেশালি ফ্ল্যাগশিপ ফোনগুলো আমাদের হাতে এরকম কম দামে তুলে দেবে। আপাতত এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনাদের কাছে আসলে কেমন লাগলো এই ফোনটা একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন, এবং আপনার দৃষ্টিতে কোন দিকটা একটু দুর্বল মনে হয়েছে আমাদের মতামত আপনারা শুনেন। আপনার মতামত আমরা একটু শুনতে চাই, একটু কমেন্টে জানান। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।